ঘোষণা মতো জনতার দরবারে হাজির হলেন সিউড়ির বিধায়ক তথা রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। জনতার দরবারে এলেন হুটার লাগানো গাড়িতে নয়, বরং নিজে পায়ে সাইকেল চালিয়ে। বীরভূমের সিউড়ি টাউন কার্যালয়ে জনতার দরবারে বসেছেন সিউড়ির বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। সকাল থেকেই টাউন কার্যালয়ে সিউড়ি বিধানসভা ও সিউড়ি শহরের বিভিন্ন মানুষ ভিড় করেছেন তাদের অভাব অভিযোগের কথা জানানোর জন্য জগন্নাথ চট্টোপাধ্যায়কে। প্রত্যেকটি মানুষের নাম লিপিবদ্ধ করা হয়েছে, আগেই সেই মতো তাদের সাথে মনোযোগ সহকারে কথা বলছেন, অভাব অভিযোগ শুনছেন সিউড়ির বিধায়ক তথা মন্ত্রীকে এভাবে কাছে পেয়ে তাদের অভাব অভিযোগ জানাতে পেরে আনন্দিত এবং আশাবাদী সাধারণ মানুষ। দেখুন, সনাতনের সঙ্গে প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং যে প্রথায় শ্রীধাম পুরীর রথযাত্রা হয়, মহাপ্রভু জগন্নাথের অগণিত ভক্ত এই পূর্ব ভারতে বিশেষ করে পশ্চিমবাংলায় ছড়িয়ে রয়েছে। তাতে শ্রী জগন্নাথের পবিত্র রথযাত্রা তার বহু সংকেত বহন করে। এই আজ পবিত্র রথযাত্রার দিনে সনাতনী সংস্কৃতির যে নতুন আবহ এবং পরিচর্যার মাধ্যমে এই রাজ্য সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রথম পশ্চিমবঙ্গের বিভিন্ন রথযাত্রা সমিতিগুলিতে সরকার যাতে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা ভব্য আকারে হয় তার জন্য কিছু সংস্থানও করেছে, খুবই সামান্য সংস্থানের ব্যবস্থা করেছে। আমরা আজকের দিনে জগন্নাথ স্বামী নয়নপথ গ্রামী ভবতু মে এই প্রার্থনা করে প্রভু জগন্নাথের মতোই চক্ষু উন্মিলন করে সনাতনীদের সহজ পথে শুদ্ধ পথে যাওয়ার আহ্বান জানাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি হিসেবে এই রাজ্যকে পুনর্গঠন করবার জন্য যে প্রয়াস আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী করছেন, তাতে প্রভুর কৃপা বর্ষিত হোক এই প্রার্থনাও প্রভু শ্রী জগন্নাথ দেবের কাছে করছে। আজকে আমি পার্টি অফিসে প্রথম বসেছি। আমি বিধায়ক হওয়ার পর থেকেই প্রতিদিন সকালবেলায় বাড়িতে নিয়মিত সবার সঙ্গে দেখা করতে, কিন্তু এত মানুষের আসার জন্য আমার সঙ্গে দেখা করার জন্য তারা দেখা করতে চাইছিলেন। আমার বাড়িতে অত স্থান নেই, বাড়িতে জায়গা সংকুলান হতো না, সেই কারণে আজকে আমি পার্টি অফিসে এসে বসেছি। নিয়মিতভাবে চলবে। আমি প্রতি সপ্তাহে একদিন বা দুদিন স্থানীয় বিধানসভা এবং জেলার মানুষের সঙ্গে সিউড়িতে এসে দেখা করবো, তাদের সমস্যাগুলি যা আছে সেই সমস্যাগুলি সমাধানের চেষ্টা করব। সব সমস্যা আশু সমাধান সম্ভব নয়, বহু সমস্যা দীর্ঘদিনের, বহু সমস্যা 20-25 বছরের সমস্যা, কিন্তু মানুষের প্রত্যাশা এই যে এক্ষুনি এসে 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে 1 দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, সেটা হবার না। তাই আমার কাছে যারা আসছে, মুখ্যমন্ত্রী জনতার দরবারেও তাই হচ্ছে, প্রচুর মানুষ আসছে, কিন্তু আমরা প্রত্যেকটি অভিযোগকে মন দিয়ে শুনে সেই অভিযোগগুলি নিয়ে আমাদের তো পক্ষ থেকে একজন বিধায়ক হিসেবে একজন মন্ত্রী হিসেবে যা করণীয় আমি তা করব। এই প্রয়োগ সারা পশ্চিমবঙ্গেই চলছে, আমাদের সমস্ত মন্ত্রীরা করছেন এবং আপনারা হয়তো দেখবেন না আগের যে জমানা ছিল সেই জমানাতে এভাবে নিয়মিতভাবে মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তাদের অভাব অভিযোগের কথা লিপিবদ্ধ করে সরকার প্রয়াস করেছে সামগ্রিকভাবে, শাসকীয়ভাবে। তো সেটা আমরা শুরু করেছি, যাতে মানুষের উপকার হবে বলে আমরা মনে করছি। হোয়াটসঅ্যাপ নাম্বারে কিরকম আছে রেসপন্স? অজস্র নাম্বার আসছে এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এমন ধরনের মেসেজ আসছে যে ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত বিষয়, সেসবও অনেকে লিখছে। অনেকে একটা নাম্বার পেয়েছেন বলে মনের কথাও লিখে দিচ্ছে, কিন্তু বিধায়কের একটি পাবলিকলি থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে কি লিখতে হয়, কোন সমস্যার সমাধান একজন বিধায়ক করতে পারেন, কোনটা বিধায়কের বিষয় না, মানুষের অনেক সময় সেই ধারণাও থাকছে না। কিন্তু প্রতিটি মানুষ তার ব্যক্তিগত সমস্যা থেকে মানে একেবারে নিজস্ব সমস্যা থেকে শুরু করে সবকিছু মানুষ জানাতে চাইছেন, পাড়ার সমস্যা, এলাকার সমস্যা জানাতে চাইছেন। এটা একটা আশার কথা, মানুষের এত প্রত্যাশা রয়েছে, আমরা চেষ্টা করছি সবগুলিকে অ্যাড্রেস করা, কিন্তু প্রতিদিনের ওই হাজার হাজার হোয়াটসঅ্যাপ মেসেজে আমাদের ব্যক্তিগতভাবে জবাব দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু আমরা সমস্তটা রেকর্ড করে রাখছি, লিপিবদ্ধ করে রাখছি। আমরা প্রশাসনকে বলছি, থানাকে বলছি, যেমন যেমন প্রয়োজন হবে তেমনি তেমনি করবো। হোয়াটসঅ্যাপের যে নাম্বারটি সেটা আমাদের কাছে পৌঁছানো, তাদের কথা জানানোর একটি মাধ্যম। কিন্তু সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে অনেকে লিখছেন আপনার কোনো জবাব পেল না, হোয়াটসঅ্যাপের সঙ্গে সঙ্গে এভাবে জবাব 2000-3000 প্রতিদিন মেসেজ আসছে।
তো 2000-3000 মেসেজে প্রতিদিন জবাব দেওয়ার জন্য অন্তত 5-6 ঘন্টা লেগে যাবে। তো একটা মানুষ তো একসঙ্গে একজন একটা মেসেজ পাঠিয়ে দিলেন, কিন্তু একটা ফোনে যখন 2000 মেসেজ জমা হচ্ছে, সেই মেসেজের জবাব দিতে গেলে সারাদিন একটা 8 ঘন্টা লেগে যাবে। তাই প্রতিটি বিষয় লিপিবদ্ধ করে যেগুলি প্রণিধানযোগ্য সেগুলি করে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। বিজয় সরকারের ব্যাপক বিনিয়োগ শুরু হয়েছে শিল্পের ক্ষেত্রে, একের পর এক শিল্প বিনিয়োগের হচ্ছে অবলোক স্যামস্ট্রিট বা এবং সিও কল্যাণ। মাননীয় মুখ্যমন্ত্রী শিল্পপতিদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তার শিল্পনীতির মূল নির্যাসটি বলেছেন, এবং এই শিল্পনীতির মূল নির্যাসটি মুখ্যমন্ত্রী শিল্প কর্তাদের বলেছেন যে আপনাদের দায়িত্ব আপনাদের ইউনিটের ভেতরে শিল্প সংস্থার ভেতরের পরিস্থিতিকে সামাল দেওয়া এবং উৎপাদনে মন দেওয়া, আমাদের দায়িত্ব শিল্প সংস্থার বাইরেটা সামলে দেওয়া। গত 34 বছর এই শিল্প সংস্থার বাইরে ইউনিয়নের দাপাদাপি, আর গত 15 বছর এই প্রতিটি ইউনিটের বাইরে সিন্ডিকেট কাটমানির দাপাদাপিতে পশ্চিমবঙ্গে শিল্পে আসেনি, বিনিয়োগ পিছিয়ে গেছে, লগ্নিকারীরা ভয় পেয়ে চলে গেছে। তাই সরকার হিসাবে আমাদের দায়িত্ব শিল্প কারখানার ইউনিটের বাইরের দায়িত্বটা সরকারের, ভেতরের দায়িত্ব শিল্প সংস্থা। আমরা আইন শৃঙ্খলা দেখব, আইনের শাসন দেখব, কারখানি সিন্ডিকেট বন্ধ করব, শিল্প সংস্থা প্রাণোচ্ছল হয়ে শিল্প উৎপাদন করবে। এই মন্ত্রেই আপনারা দেখেছেন 2 মাসের সরকারে আমরা যা দেখেছি, যা লাইন আপ রয়েছে, মুখ্যমন্ত্রী এখন শিল্প সংস্থাগুলিকে উদ্বোধনের ডেট দিতে পারছেন না। আগামী 6-8 মাসের মধ্যে 50 থেকে 60,000 কোটি টাকার বিনিয়োগ লাইন আপ হয়ে আছে, এবং একটি নতুন শিল্পের পরিবেশ, জোয়ার এবং কনফিডেন্স রাজ্যগুলির উপর বাড়ছে। সেটার জন্য আমাদের মনে হচ্ছে খুবই আশার কথা। বেসরকারি ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে কি রাষ্ট্রায়ত্ত? মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রথমবার বিকাশ ভবনে এসে শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক করেছেন, তার পর্যালোচনা করেছেন। সেখানে কেন্দ্রীয় শিক্ষা আধিকারিকরা ছিলেন, শিক্ষা মন্ত্রকের, এবং সেখানে তিনি স্পষ্ট বলেছেন, গতকালই শিক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী বিনোদ কুমার অডিটর জেনারেল সিএজি কে চিঠি লিখে প্রত্যেকটি 31টি বিশ্ববিদ্যালয় এবং 500 ততাধিক কলেজকে সিএজি অডিট করার অধীনে আনতে বলেছেন। একইভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিএড কলেজ, বিটিটিআই, পলিটেকনিক, ল ইত্যাদি সব কলেজগুলি কিভাবে তাদের এনওসি রাজ্য সরকারের কাছ থেকে তারা পেয়েছিল, এবং কিভাবে তারা সত্যিই পঠন পাঠন চালাচ্ছে নাকি ডিগ্রি বিক্রির দোকান খুলে তারা বসে আছে, সেইটা আমরা দেখব। এই প্রক্রিয়া যতদিন চলবে ততদিন নতুন কোনো বিশ্ববিদ্যালয়কে আমরা অনুমোদন বা কলেজকে আমরা অনুমোদন দেব না। এই প্রক্রিয়ায় যারা পাশ করবে তারা বেসরকারি সংস্থাগুলি চালাবে, আর বাকি সংস্থাগুলি যারা পাশ করবে না তাদেরকে সেই মানক বা ন্যাশনাল যে রেগুলেটর আছে, ন্যাশনাল জাতীয় স্তরে যে নিয়ন্ত্রক সংস্থাগুলি আছে, তাদের বেঞ্চমার্কের উপরে যেতে হবে, তবেই তারা এখানে শিক্ষা প্রতিষ্ঠান চালাতে পারবে। আমরা গোয়ালঘরের ঠিকানায় বিএড কলেজ, বারান্দার ঠিকানায় ফার্মাসি কলেজ, গুমটির ঠিকানায় ল কলেজ চলতে দেব না। আইটিআই, পলিটেকনিক মাফিয়ারা আমার এই স্পষ্ট বার্তা বুঝে নেই। দাদা, ছাত্র সংসদ নিয়ে আপনি বলেছিলেন যে ওই যেগুলো প্রিন্সিপাল যাবে, ভিডিও রেকর্ডিং হবে, এরকম কতগুলো কলেজ থেকে রিপোর্ট এসেছে? ভারতীয় জনতা পার্টির সরকারের প্রথম কাজ সরকার পোষিত কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীকে ফেরানো, আরো তাদের জন্য আকর্ষণীয় করে দেবে। আগে ছাত্রছাত্রীদের জন্য কলেজ পরিসর, কলেজ ক্যাম্পাস আকর্ষণীয় হলে তারপরে ছাত্র। একজন বাবা এসেছিলেন আপনার কাছে, যার মেয়ে হারিয়ে গেছে, অমৃতা সিংহ। আমি স্থানীয়ভাবে পুলিশ সুপারের সঙ্গে এবং সিআইডি মিসিং স্কোয়াডের সঙ্গে বরাবর যোগাযোগ রেখে চলেছি। সিআইডিও খুঁজছেন, কিন্তু সমস্যা একটাই হয়ে গেছে, সেটা আমি ওনার বাবাকেও বুঝিয়ে বলেছি, যে কোনো মিসিং লিঙ্ক নেই। মানে যা যা লাগে, একটা ফোন, একটা এটিএম কার্ড, একটা কোনো পরিচয়পত্র, কোনো কিছুই তার সঙ্গে ছিল না বলে তার বাবাই দাবি করেছে। কিন্তু তারপরেও তন্ন করে খোঁজা হচ্ছে। সিআইডি মিসিং স্কোয়াড তারা সারা ভারতবর্ষের যে নেটওয়ার্ক, সারা ভারতবর্ষের মিসিং পার্সনদের খুঁজে বের করা নেটওয়ার্কে পুরো বিষয়টি দিয়েছেন, এবং আমি আশাবাদী যে সময় একটু লাগলেও নিশ্চিতভাবে তার মেয়ে কোথায় রয়েছেন, কিভাবে রয়েছেন, তা খোঁজ পাওয়া যাবে।